সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। করোনাকালীন এই সময়ে আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত এবং অবশ্যই তোমরা সেই বিধিনিষেধগুলো যথাযথভাবে মেনে চলছো, পালন করছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উপস্থিত হয়েছি এই বছরের নবম শ্রেণীর আইসিটি সর্বশেষ ক্লাস নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের রিভিশন ক্লাস চলছে, আজকে দ্বিতীয় অধ্যায়ের যে অংশটুকু আমাদের পড়া হয়নি বা পেন্ডিং থেকে গেছিল, আজকে আমরা উপস্থিত হয়েছি সেই সকল বিষয়গুলোর কিছু কিছু জিনিস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমাদের পাঠের বিষয়টা কি? পাসওয়ার্ড ও ওয়েবে নিরাপদ থাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশে আমরা চলে এসেছি। তো পাসওয়ার্ড আর ওয়েবে নিরাপদ থাকা সম্পর্কে আজকে আমরা কিছু জিনিস জানবো। এই পাঠ শেষে আজকে তোমরা যাতে জানতে পারবে বা শিখতে পারবে, দেখো পাসওয়ার্ড কি তা বলতে পারবে, ইউনিক পাসওয়ার্ড কি তা বলতে পারবে, ওয়েব নিরাপদ রাখা সম্পর্কে বর্ণনা করতে পারবে, সাধারণ ট্রাবল শুটিং সম্পর্কে বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি? পাসওয়ার্ড, ইউনিক পাসওয়ার্ড, ওয়েব নিরাপদ রাখা, ট্রাবল শুটিং। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আমরা চলে আসি পাসওয়ার্ড কি, তাই না? তো আমাদের পাসওয়ার্ড বলতে আমরা জানি কি, এক ধরনের তালা, যার নাম হচ্ছে পাসওয়ার্ড। তো সেইটা আমাদের পাঠ্য বই অনুযায়ী আমাদের যে ইনফরমেশনটি দেওয়া আছে সেটা আমরা জানলাম যে কি, পাসওয়ার্ড অর্থ হচ্ছে তালা। তাহলে এছাড়াও আর কি ধরনের সংজ্ঞা বা এর অর্থ প্রকাশ করে সেটা আমরা একটু জেনে নিই। দেখো, সিকিউরিটি কোড, পাসওয়ার্ডের আরেকটি নাম আমরা কি বলতে পারি? সিকিউরিটি কোড বা গোপন নম্বর। তাহলে দেখো, গোপন নম্বর বা সিকিউরিটি কোড ব্যবহার করি, সেটা হতে পারে তথ্য উপাত্ত ও সফটওয়্যারকে নিরাপদ রাখার জন্য যে সিকিউরিটি কোড বা গোপন নম্বর আমরা ব্যবহার করি বা যে তালা ব্যবহার করি, সেটাকে আমরা বলছি পাসওয়ার্ড। এরপরে আসি, দেখো আমরা ছবি দেখতে পাচ্ছি কিছু। আমাদের কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট কিংবা যে যন্ত্রগুলো সফটওয়্যার দ্বারা পরিচালিত হয় সেগুলোতে আমরা পাসওয়ার্ড ব্যবহার করি। তাহলে কোন কোন জায়গাগুলোতে আমরা ব্যবহার করি পাসওয়ার্ড? আমি উদাহরণস্বরূপ যে তিনটা দিয়ে দিয়েছি, কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপ, এই জায়গা, অর্থাৎ যে যন্ত্রপাতি বা যন্ত্রাংশগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় সেগুলোকে আমরা বলছি পাসওয়ার্ড, বা সেগুলোকে আমরা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। নিজেদের ব্যবহৃত যে সকল সাইট রয়েছে, যেমন ফেসবুক, ইমেল, স্কাইপি সহ ইন্টারনেটের অনেক ওয়েবসাইট আমরা ব্যবহার করে থাকি। এই ওয়েবসাইটের যে প্রোফাইলগুলো থাকে, যে প্রোফাইলগুলো আমরা ক্রিয়েট করি নিজস্ব আইডি দিয়ে, সেইটারও একটা পাসওয়ার্ড থাকে। তাহলে সেখানে বা ওই আমার আইডিটাকে নিরাপদ রাখার জন্য আমরা কি ব্যবহার করি? পাসওয়ার্ড ব্যবহার করি। তাহলে দেখো, আমাদের শুধু যন্ত্রপাতি বা যন্ত্রাংশগুলোতেই যে পাসওয়ার্ড ব্যবহার করবো তা নয়, কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করে যে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করছি, সেখানে যে আমরা আইডিটা ক্রিয়েট করছি, সেই আইডির সাথে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়, এতে করে যাতে আমাদের আইডিটি সুরক্ষিত থাকে। দেখো, তাহলে যেমন আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে ডুপ্লিকেট যেমন চাবি বানিয়ে আমরা তালা খুলতে পারি, ঠিক তেমনি পাসওয়ার্ড ভেঙেও কিন্তু প্রবেশ করা যায়। কিভাবে? যদি আমার পাসওয়ার্ডটি খুব সহজ, বা আমরা যদি মোবাইল নাম্বার বা কোনো নাম ব্যবহার করি, সহজ জিনিস যেটা সহজেই যারা পাসওয়ার্ড ভাঙার কাজ করে, অর্থাৎ পাসওয়ার্ড ভাঙার কাজ কারা করে? যারা হ্যাকিং করে, অর্থাৎ হ্যাকার যারা, তাই না? তাহলে যারা হ্যাকার তারা পাসওয়ার্ড ভাঙে, পাসওয়ার্ড ভেঙে কি করে? অন্যের কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে কি করছে? তার ডাটাটা চুরি করছে। তো তাদের কাজই থাকে কি? তালা ভাঙার, অর্থাৎ পাসওয়ার্ডকে ভেঙে ফেলা। তো এই যে যারা হ্যাকিং এর কাজ করছে বা যারা তালা ভাঙার কাজ করছে, আমরা যদি বলি সেই তালা ভাঙা বা আমার পাসওয়ার্ডটা যেন সহজেই কেউ ভাঙতে না পারে, সেই ক্ষেত্রে আমার কি করণীয়, তাই না? তাহলে সেইটা কি হবে? পাসওয়ার্ড কেমন হওয়া উচিত? তাহলে অবশ্যই পাসওয়ার্ড সহজ সরল হওয়া উচিত নয়। তাহলে কি ধরনের পাসওয়ার্ড হওয়া উচিত? ইউনিক।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, জটিল, কঠিন বা বড় হওয়া উচিত আমাদের পাসওয়ার্ডটি। তাহলে একটু খেয়াল করব, দেখো পাসওয়ার্ড কেমন হওয়া উচিত। আমি একটু আগে বললাম জটিল, কঠিন বা ইউনিক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কি কি ধরনের, আমরা উদাহরণস্বরূপ একটু আগেই বললাম, আমরা যদি সহজ পাসওয়ার্ড দিই, অর্থাৎ এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি যে একটা সিরিয়াল ওয়াইজ আমি যদি সংখ্যা পাসওয়ার্ড দিয়ে রাখি, অর্থাৎ সেটা সোজা থেকে উল্টা দিকে বা উল্টা থেকে সোজা দিকে যেটাই দিই না কেন, সেই ক্ষেত্রে খুব সহজে কিন্তু আমার পাসওয়ার্ডটি ভেঙে ফেলতে পারবে। তাহলে দেখো নিজেদের মোবাইল নাম্বার বা কারো নাম, এই সকল কিছু সহজেই কিন্তু যে কেউ, অর্থাৎ যারা হ্যাকিং এর কাজ করে তারা ভেঙে ফেলতে পারবে। তাই আমাদের কি হওয়া উচিত, পাসওয়ার্ডটি কি হতে হবে, ইউনিক হতে হবে। ইউনিক কিভাবে হয়, এসো আমরা সেই জিনিসটা সম্পর্কে একটু জেনে নেই। দেখো তথ্য উপাত্ত বিবেচনায় ইউনিক পাসওয়ার্ড বা মৌলিক পাসওয়ার্ড তৈরি করা গুরুত্বপূর্ণ। দেখো সংখ্যা, চিহ্ন, শব্দ, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর মিশিয়ে ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে হয়। তাহলে ইউনিক পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়, সংখ্যা, চিহ্ন, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, এই সকল কিছু মিলিয়ে কিন্তু একটি ইউনিক পাসওয়ার্ড তৈরি হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে আমরা কিন্তু ইউনিক পাসওয়ার্ডের দুইটি উদাহরণ দিয়ে দেওয়া আছে। দেখো এখানে একটা দেওয়া আছে পাসওয়ার্ড, এখানে একটা দেওয়া আছে পাসওয়ার্ড। তো আমি এই রকম ভাবে যদি আমার পাসওয়ার্ড গুলো তৈরি করি বা ব্যবহার করে থাকি, তাহলে খুব সহজে আমার পাসওয়ার্ডটি কেউ ভাঙতে পারবে না। তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এমন ধরনের পাসওয়ার্ড রাখা উচিত যাতে সচরাচর কেউ আমাদের আইডিয়া বা তাদের আইডিয়াতেও নিয়ে আসতে না পারে যে আমার পাসওয়ার্ডটি অমুক হতে পারে, সংখ্যা হতে পারে বা অমুকের নাম হতে পারে, এরকম কিছু হতে পারে। তো এই জিনিসটা থেকে আমরা একটু বিরত থাকবো এবং চেষ্টা করব আমাদের পাসওয়ার্ড গুলো একটু ভিন্ন ধর্মী যেন হয় সেরকম ভাবে আমরা দেবো। খুব কঠিন, সেই ক্ষেত্রে যদি আমরা মনে রাখতে না পারি, এমন ভাবে এটা সংরক্ষণ করে রাখবো যাতে অন্য কারো হাতেও না চলে আসে। তাহলে দেখো ইউনিক পাসওয়ার্ডের সুবিধাগুলো কি কি হতে পারে একটু আমরা জেনে নিই। দেখো সহজে ভাইরাস আক্রমণ করতে পারে না, সহজে হ্যাকিং করা যায় না, আইসিটি যন্ত্রের তথ্য সুরক্ষিত থাকে। তাহলে যেহেতু আমরা ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করছি, তাহলে অবশ্যই সেটা পজিটিভলি আমাদের জন্য কার্যকরী হবে। তো সেই জিনিসগুলো আমরা জানতে পারলাম যে ভাইরাস আক্রমণ থেকে আমরা রক্ষা পাচ্ছি, হ্যাকিং থেকে আমরা রক্ষা পাচ্ছি এবং আমাদের তথ্য বা উপাত্তগুলো কি হচ্ছে, সুরক্ষিত থাকছে। এরপরে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েবে নিরাপদ থাকা প্রয়োজন কেন, বা ওয়েবে আমরা ওয়েবসাইট যখন ব্যবহার করব কিভাবে আমরা নিরাপদ থাকবো, তাই না? তাহলে দেখো বর্তমান যুগে আমাদের যে যন্ত্রপাতি অর্থাৎ মোবাইল, কম্পিউটার, এই ডিভাইসগুলোর ব্যবহার এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে আমরা সম্পূর্ণভাবে এই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। তাহলে অবশ্যই নির্ভরশীল হয়ে যেহেতু পড়ছি, আমরা সারাদিন সেটাকে ব্যবহার করছি। সারাদিন ব্যবহার করলে তার মধ্যে দেখা যাচ্ছে সারাদিনের মধ্যে আমরা অধিকাংশ সময়ই কিন্তু ওয়েবসাইটে থাকছি, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করছি, তাই না? তাহলে ইন্টারনেট ব্যবহার করলে অবশ্যই আমাদের কিছু ঝুঁকি তো থেকেই যায়। সেই ঝুঁকিগুলো এড়ানোর জন্য বা ঝুঁকির সম্মুখীন যাতে আমাকে না হতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েবে নিরাপদ থাকার প্রয়োজনীয়তা, দেখো জিমেইল, ইয়াহু বা হটমেইলের মতো সাধারণত বিনামূল্যে ইমেইল সেবা ব্যবহার করি, তাই তো? এই সাইটগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাক হলে আমাদের প্রয়োজনীয় মেইল হারিয়ে যেতে পারে, আবার এর মাধ্যমে কোনো প্রতারণা হলে ব্যবহারকারীর উপরে বা ব্যবহারের যে বার্তাগুলো বা তথ্যগুলো থাকে সেগুলো হারিয়ে যায়। তাহলে এরপরে আমরা আসি ওয়েবে নিরাপদ থাকার জন্য কি কি করণীয় বা কি কি প্রয়োজনীয়তা রয়েছে। দেখো আমরা সেই সম্পর্কে একটু জানবো। সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা, যেটা আমরা শুরুতেই করলাম আজকের ক্লাসে, যে আমি পাসওয়ার্ড যেটা ব্যবহার করবো সেটা অবশ্যই সহজ হবে না। কি ধরনের পাসওয়ার্ড হবে? ইউনিক পাসওয়ার্ড। এরপরে আসি পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা, অর্থাৎ 1 মাস 2 মাস পর পর আমরা পাসওয়ার্ডটি পরিবর্তন করব যাতে সহজেই কেউ আমার পাসওয়ার্ডটি খুঁজে না পায়। এরপরে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করা।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ওয়েবে নিরাপদ থাকার জন্য আমরা 4টি জিনিস পড়লাম। তার মধ্যে মোটামুটি ভাবে আমরা 2টা জিনিস মাথায় রাখলেই হবে, যে নিয়মিত আমাদেরকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এবং পাসওয়ার্ডটি ইউনিক পাসওয়ার্ড হতে হবে। এরপরে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন ক্ষেত্রে দেখো যেখানে দ্বিমুখী ভেরিফিকেশনের ব্যবস্থা রয়েছে সেগুলো ব্যবহার করা, অর্থাৎ আমার ওয়েবসাইটে কেউ যদি ঢুকতে চায় বা প্রবেশ করতে চায় আমার অনুমতি ছাড়া, সেই ক্ষেত্রে টু স্টেপ ভেরিফিকেশন যেটা আছে সেই সেটিংসটা যদি আমরা অন করে রাখি, তাহলে অবশ্যই আমার জিমেইলে কেউ লগ ইন করার চেষ্টা করলে বা কেউ লগ ইন করলে কিন্তু আমার কাছে সেইটার একটা ভেরিফিকেশন কোড বা নোটিফিকেশন চলে আসবে, যাতে করে আমি বুঝতে পারবো যে আমার ইমেইলে বা আমার জিমেইলে বা যেটাই হোক বা আমার ওয়েবসাইটে কেউ প্রবেশ করতে চাচ্ছে বা প্রবেশ করার জন্য অনুমতি চাচ্ছে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখার সুবিধাটা কি? দেখো যে কেউ সাইটটি ব্যবহার করতে চাইলে তার মোবাইলে একটি কোড নম্বর চলে যাবে, কোড নম্বরটি টাইপ করে সেন্ড করলে কেবল সে সাইটটি ব্যবহার করতে পারবে। একটি কোড দিয়ে কেবল একবারই লগ ইন করা যাবে। তাহলে দেখো টু স্টেপ ভেরিফিকেশনে আমি কি বললাম, যে যদি কেউ আমার ওয়েবসাইটে প্রবেশ করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আমার অনুমতি প্রয়োজন হবে। তাহলে অবশ্যই আমার অনুমতির জন্য আমার মোবাইল ফোন বা আমার যে ভেরিফিকেশনের জন্য যে মোবাইল নাম্বারটি দেয়া আছে সেখানে একটি কোড চলে যাবে, সেই কোডটা টাইপ না করা পর্যন্ত কেউই ঢুকতে পারবে না। তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আমরা এইভাবেই ওয়েবসাইটগুলোতে বেশি নিরাপদ থাকতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি সাধারণ ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া। ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া। মূলত ট্রাবল শুটিং এমন কিছু যা একটি নির্দিষ্ট সীমার মধ্যে থেকে করতে হয়। এখন কথা হচ্ছে ট্রাবল শুটিং কোথায় করব? তাহলে ট্রাবল শুটিং আমাদের যে কম্পিউটারের হার্ডওয়্যার গুলো রয়েছে সেই হার্ডওয়্যার গুলোর মধ্যে সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন আমরা হয়ে থাকি। অর্থাৎ হার্ডওয়্যার যখন আস্তে আস্তে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে বা কোনো ক্ষেত্রে সমস্যা হয়েছে, সেটা হতে পারে কানেকশনের জন্য বা অন্য কোনো ভাবেও হতে পারে। তো এই জিনিসগুলো, এই সমস্যাগুলো চিহ্নিত করা এবং চিহ্নিত করে সেই সমস্যার সমাধানের যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা মূলত বলছি ট্রাবল শুটিং। দেখো কম্পিউটারের সমস্যা দুই ধরনের হতে পারে, আমরা ছবি দেখছি। দেখো সাধারণ সমস্যা। তাহলে সাধারণ সমস্যাটা কি? যা ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারে যে সমস্যাগুলো, সেগুলোকে আমরা বলছি সাধারণ সমস্যা। আমি যদি এখন সিপিইউটা খুলে আমি যদি পরিষ্কার করি, এটা আমার দ্বারা সম্ভব, বা আমি র্যাম রম লাগাইলাম, হার্ড ডিস্ক খুব সহজেই লাগাতে পারি। এরপরে জটিল সমস্যা, অর্থাৎ যে কাজগুলো আমার দ্বারা সম্ভব হচ্ছে না। এখন আমার মাদারবোর্ডের যদি কোনো বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সেই সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারবো না। সেই সমস্যার সমাধান করার জন্য অবশ্যই আমাকে সার্ভিস কেয়ারে নিয়ে যেতে হবে এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা আমাকে কি করতে হবে? সার্ভিসিংটা করিয়ে দিতে হবে। এরপরে হার্ডওয়্যার সম্পর্কিত কিছু ট্রাবল শুটিং সম্পর্কে আমরা জানবো। দেখো সিস্টেম চালু না হলে যা করতে হবে, তাহলে সিস্টেম চালু না হলে কি করতে হবে? দেখো তাহলে কি করতে হবে? সিস্টেম চালু যদি না হয় তাহলে মেইন পাওয়ার কেবল যেটা, সেটা আগে খেয়াল করতে হবে যে মেইন পাওয়ার কেবল যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে কানেক্ট করা আছে কিনা বা সংযোগ প্রদান করা আছে কিনা বা ঢিলে হয়ে গেছে কিনা, সেটা সঠিকভাবে কানেক্ট করতে হবে ঢিলে হয়ে গেলে। এরপরে দেখো মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা দেখতে হবে। মেইন বোর্ড বা মাদারবোর্ড যেটা, সেটাতে পাওয়ার আসছে কিনা সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে পাওয়ার না এলে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। পাওয়ার সাপ্লাই ইউনিট যেটা রয়েছে আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা, সেইটাকে আমার পরিবর্তন করতে হবে। এরপরে দেখো কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট বা স্টার্ট হয়ে যায়, কেন যায় একটু সেইটা নিয়ে আমরা কথা বলবো। দেখো আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে দেখো রিবুট বা রিস্টার্ট হচ্ছে বারবার কম্পিউটারটি। তাহলে কেন হচ্ছে? দেখো কুলিং ফ্যানটি না ধরলে বা ঠান্ডা করতে না পারলে সেক্ষেত্রে কি হয়? পাওয়ার সাপ্লাইটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এবং বারবার কি হয়? আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নেয় বা রিবুট নেয়। তার কারণ কি? পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্যানটি বা কুলিং যে ফ্যানটি,
তার মধ্যে ধুলা যখন প্রবেশ করবে, দীর্ঘদিন চালাতে চালাতে একটা পর্যায়ে সেই ফ্যানটিতে কি হয়ে যাচ্ছে, ধুলা পড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সেইটা আমাকে ওয়াশ করতে হবে। যদি আমি কোনো কারণবশত সেটা ওয়াশ করতে ভুলে যাই, তাইলে তার কার্যক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেখো এইদিকে একটু কালো কালো দেখা যাচ্ছে, তার কারণ কি, এখানে ময়লা জমে গেছে। তাহলে সে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছে না, বিদায় ঘন ঘন রিস্টার্ট নিচ্ছে, অর্থাৎ তার কাজ করা থেমে যখন যাচ্ছে তখন কম্পিউটারটি বন্ধ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে দেখো ভাইরাস থাকলে এমন সমস্যা হতে পারে, তখন অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা এই চ্যাপ্টারের গত ক্লাসে আমরা কিন্তু জেনেছিলাম ভাইরাস আক্রান্ত হইলেও কিন্তু কম্পিউটারটি বারবার রিস্টার্ট নেয়। তাহলে শুধু যে ভাইরাস আক্রান্ত হলেই বারবার রিস্টার্ট নেবে তা কিন্তু নয়। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, যে কোনো একটা প্রক্রিয়াতে গেলে আমরা বুঝতে পারবো যে কি কারণবশত আমার কম্পিউটারটি বারবার রিস্টার্ট নিচ্ছে। এরপরে আসি, দেখো সময়, কম্পিউটারের তারিখ সময় ঠিক না থাকলে, তাহলে তারিখ সময় ঠিক না থাকলে তাহলে কি করব, সেটা সেটিংসে যে আমরা সঠিকভাবে ঠিক করে নিব। এরপরে মাদারবোর্ডে সংযুক্ত CMOS ব্যাটারি কার্যক্ষমতা হারালে এটি ঘটে। তাহলে দেখো বারবার রিস্টার্ট নিচ্ছে কিভাবে, যে অথবা আমাদের টাইম সেটিংসটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে বা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমি ঠিক করছি আবার আগের মতোই হয়ে যাচ্ছে কম্পিউটারটি অফ করার পরে। তাহলে সেটা কি কারণে হবে, CMOS যে ব্যাটারিটা থাকে সেইটা যদি নষ্ট হয়ে যায় বা তার কাজ করার ক্ষমতা যদি কমে যায়, সেই ক্ষেত্রে এই সেটিংসের প্রবলেমটা হয়ে থাকে। এরপরে মনিটরের পাওয়ার চালু কিন্তু পর্দায় কোনো ছবি নেই, তাহলে সেই ক্ষেত্রে কি করবো, মনিটর অন করা আছে কিন্তু পর্দায় কোনো ছবি আসছে না, তাই না? দেখো আমরা একটা মনিটর দেখতে পাচ্ছি, এখানে কোনো কিছু আসছে না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, দেখো মনিটরের সাথে ভিডিও কেবলটি কম্পিউটারের পিছনে লাগানো আছে কিনা সেই জিনিসটা আমাকে দেখতে হবে আগে, এবং ওই একইভাবে আমরা দেখব যে ওই কেবলটি ঢিলে হয়ে গেছে কিনা। যদি টাইট করা থাকে, ঢিলে হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা টাইট করে নিব একটু। তারপরেও যদি দেখা যাচ্ছে সংযোগ না আসে, সেক্ষেত্রে আমাকে কেবলটি চেঞ্জ করতে হবে, ভিজিএ কেবলটি। এবং তারপরেও যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে দেখতে হবে যে আমার ব্রাইটনেস আর কন্ট্রাস্টটি ঠিক আছে কিনা মনিটরের, সেটা একটু চেক করব। এই কাজগুলো করলে আমরা মোটামুটিভাবে সমাধান পেয়ে যাব বা আমরা বুঝতে পারবো যে কি। তারপরে যদি না হয়, সেই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমার মনিটরের কোনো ইন্টারনাল প্রবলেম হয়ে গেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা যা যা শিখলাম বা জানলাম তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্ন উত্তর জেনে নেই। কোন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করা নিরাপদ? তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে পড়লাম যে আমরা সহজ বা সরল পাসওয়ার্ড ব্যবহার করব না, জটিল বা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করব, তাই না? তাহলে সেটা কি, ইউনিক পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড হচ্ছে এক ধরনের তালা, যা বিভিন্ন রকম বর্ণ, অক্ষর বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। ইউনিক পাসওয়ার্ড কিভাবে তৈরি করা হয়? ছোট বড় অক্ষর, সংখ্যা, চিহ্ন এগুলো সমন্বিত রূপ হচ্ছে ইউনিক পাসওয়ার্ড। ট্রাবল শুটিং কি? সমস্যা নির্ণয়ের যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি ট্রাবল শুটিং। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী বছর নতুন ক্লাসে নতুন পড়া নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।